জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও, যে ভিডিও সম্পর্কে তোমাদের আমি এর আগের দিন একটি ভিডিও দিয়েছিলাম যে বার্কলে কিভাবে লকের যে অর্থাৎ গুণকে কিভাবে অস্বীকার করছেন। সেই সময়ে বলেছিলেন যে তোমাদের আরেকটি ভিডিও দরকার হবে, সেটা হচ্ছে লকের প্রতিরূপী বস্তুবাদ। এইবার পরীক্ষায় কিন্তু এটা আসতেও পারে এবং আসবে আশা করি। তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে, যাদের ওয়েস্টার্ন ফিলসফি রয়েছে, সেখানে লকের একটি ফিলসফি রয়েছে প্রতিরূপী বস্তুবাদ সম্পর্কে। এই যে রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম, এই রিয়ালিজম সম্পর্কে তোমাদের একটা ভিডিও এবার আজকে নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর এখানে দেরি না করে আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই, কিভাবে সেখানে লক রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজমকে ব্যাখ্যা করছেন। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি একটা, দেখো, যেটা আমি বিষয়ত থাম্বনেল হিসেবে দিয়েছি, থাম্বনেলে যেভাবে রয়েছে এখানেও ঠিক সেভাবে আমি রেখেছি তোমাদের যে জন লকের প্রতিরূপী বস্তুবাদ, রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম। কিন্তু আমাদের যেটা আলোচ্য বিষয় এখানে আসতে হবে সেটা হচ্ছে যে বস্তুবাদ বলতে আমরা আসলে বুঝবো কি, বস্তুবাদ আসলে কি, হোয়াট ইজ রিয়ালিজম। রিয়ালিজম এমন একটা বিষয় যেখানে বস্তুবাদ এই হিসেবে যে জগতে যত ধরনের বস্তু রয়েছে তার অস্তিত্ব মনোনিরপেক্ষভাবে রয়েছে, অর্থাৎ জানার উপর নির্ভর করে না, আমাদের মনের উপর বা আমার জানার উপর সেটা নির্ভর করে না। আমি যদি নাও জানি সেটা এই জগতে আছে। তাহলে যে বস্তুবাদের যে সমর্থকগণরা যারা রয়েছেন তারা কি বলেন, যে জ্ঞাতা মন যেটা রয়েছে, যেমন ধরো আমার যা জ্ঞানের বিষয় তেমনই আছে, উভয়ের স্বতন্ত্র অস্তিত্বই কিন্তু বিদ্যমান, তাই না? তাহলে এই জগতে আমি যদি নাও থাকি, এই জগতে বস্তু আছে। এটি হচ্ছে বস্তুবাদের মূল কথা, যে তুমি থাকো আর না থাকো, বস্তু তোমার নিরপেক্ষভাবেই জগতে অস্তিত্ব রয়েছে, এবং তোমারও যেমন অস্তিত্ব রয়েছে, জ্ঞাতা মনও ঠিক একইভাবে পাশাপাশি অবস্থান করে। অর্থাৎ বস্তুবাদের সমর্থক কি বলতে চাইছেন, যে জ্ঞাতা মন যেমন আছে, জ্ঞানের বিষয় তেমনি আছে, উভয়েরই স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। তাহলে একদিকে যেমন মনের অস্তিত্ব রয়েছে, অপরদিকে আমাদের সেই বস্তুরও কিন্তু অস্তিত্ব রয়েছে। এবার দেখো এখানে আমরা যদি দেখি বস্তুবাদ আসলে কয় প্রকার। বস্তুবাদ আমাদের দুই প্রকার। আমরা এখানে বেশি সময় করব না, কারণ আমাদের দরকার প্রতিরূপী বস্তুবাদ, কিন্তু আমরা ইন্ট্রোডাকশন ঠিক এরকম করে লেখার চেষ্টা করব কিছুটা। তা বস্তুবাদ দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে সরল বস্তুবাদ আর একটা হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ। তাহলে সরল একটা বস্তুবাদ, প্রতিরূপী বস্তুবাদ, একে বৈজ্ঞানিক বস্তুবাদও বলা হয়, রিয়ালিজমও বলা হয়। তো দেখো সরল বস্তুবাদ বলতে আমরা কি বুঝি। সরল বস্তুবাদ বলতে আমরা বুঝি যে জ্ঞানের বিষয়ের যেমন মনোনিরপেক্ষ অস্তিত্ব আছে, তেমনি সেই বিষয়ের গুণাবলীরও মনোনিরপেক্ষ অস্তিত্ব আছে, এবং গুণ সমন্বিত জ্ঞানের বিষয়কে আমরা সরাসরিভাবে প্রত্যক্ষ করে তার স্বরূপ জানতে পারি। এটা হচ্ছে আমাদের কি তোমার যে সরল বস্তুবাদ বলছে, যে জ্ঞানের বিষয় যেমন মনোনিরপেক্ষ অস্তিত্ব আছে, জ্ঞানের যে বিষয় হয় মনের নিরপেক্ষভাবে তার অস্তিত্ব রয়েছে, তাহলে সেই গুণাবলীরও মনোনিরপেক্ষ কিন্তু অস্তিত্ব থাকবে। তাহলে এবং গুণ সমন্বিত যে জ্ঞানের বিষয় থাকবে সেটা সরাসরিভাবে প্রত্যক্ষ করে তার স্বরূপকে জানতে পারা। মুদ্রা কথা, আমরা যদি কোনো বিষয়কে জানি সেটাকে আমরা সরাসরি জানতে পারি। এটা হচ্ছে সরল বস্তুবাদ। তাহলে প্রতিরূপী বস্তুবাদ যদি আমরা বলি, যে প্রতিরূপী বস্তুবাদ আসলে কি, যে প্রতিরূপী বস্তুবাদ বলতে আমরা বুঝবো যে মতবাদে বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হলেও বস্তুর জ্ঞানকে পরোক্ষ জ্ঞান হিসেবে, তার মানে পরোক্ষ জ্ঞান বলতে ধারণার মাধ্যমে বলা হয়, তাকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয়। অর্থাৎ ধারণার মাধ্যমে জ্ঞান যাকে বলা হবে তাকে প্রতিরূপী বস্তুবাদ বলা হবে, রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম, এবং যাকে বৈজ্ঞানিক বস্তুবাদও বলা হয়। তাহলে যে প্রত্যক্ষ আমরা করব, যে মতবাদে বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করছে, কিন্তু তা পরোক্ষ জ্ঞান, তাকে আমরা সরাসরি জানতে পারি না, তাকে আমরা জানি পরোক্ষভাবে। অর্থাৎ তাকে আমরা জানি গুণের মাধ্যমে, যেমন প্লেটো বারে বারে বলছেন, মানে অ্যাকচুয়ালি প্লেটোর কথায়। তাহলে যদি আমরা দেখি যে প্রতিরূপী বস্তুবাদে কিন্তু আসলে কতগুলি মূল বক্তব্য রয়েছে, তাহলে প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্যগুলি তাহলে কি,
যে প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য, যে জগতে আমরা বসবাস করি, তাহলে যে জগতে আমরা বসবাস করি সেখানে অসংখ্য জড়বস্তু রয়েছে। তা যেমন ধরো ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, মানুষজন, বহু জড় বস্তু রয়েছে বা দ্রব্য রয়েছে। মানুষজন যদি আমরা নাও বলি, তা নদী নালা, পাথর, ঘর বাড়ি, টেবিল চেয়ার ইত্যাদি। তাহলে এগুলিকে, এই জগতে যেমন অনেক মানুষ আছে এবং তাদের অনেক মনও আছে, তাহলে তাহলে আমরা কি স্বীকার করতে হবে? অনেক জড় বস্তুকেও আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে আমরা বলতে হবে যে অনেক, যেমন মানুষ রয়েছে, মানুষের তাহলে মন রয়েছে, তার মনের তো জ্ঞাত বিষয় রয়েছে, তাহলে অসংখ্য জড় বস্তুকে আমাদের মানতে হবে। তা আবার 2 নাম্বার যদি আমরা বলি, এখানে দেখো 2 নাম্বার তোমাদের সামনে দেওয়াই রয়েছে। 2 নাম্বার, এই সব বস্তুর অস্তিত্ব আমাদের দেখার উপরে নির্ভর করে না, আমরা না দেখলেও তার অস্তিত্ব রয়েছে, অর্থাৎ মনোনিরপেক্ষভাবে তার সত্তাকে স্বীকার করা। আর এর একদম বিপরীত মতবাদ কিন্তু ভাববাদ। ভাববাদে কি বলা হয়েছে? যে বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব নেই, যেটা বার্কলে বলছেন। তার ইমপ্রিসিজমের থিওরি তোমরা দেখে নিও, আমি অলরেডি ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি ওটার। বার্কলে বলছেন মনোনিরপেক্ষ ভাবে বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। আমার যা আছে আমার মনের মধ্যেই আছে, যা আছে আমি শুধু জানি। তাহলে সেখানে একটা গিয়ে সমস্যা হয় এবং সেখান থেকে তিনি কিন্তু গডের ধারণা নিয়ে আসেন। ইসেইস্ট পারসিপি একটা তার বিশেষ লাইন, এবং শেষে গিয়ে তিনি গডকে স্বীকার করেছেন। কিন্তু লক বলছেন যে এই যে জগৎ রয়েছে বা এই যে জড়বস্তু রয়েছে, সেটা আমার দেখার উপরে নির্ভর করে না, আমরা না দেখলেও তার অস্তিত্ব রয়েছে। আবার 3 নম্বরে তিনি আরো বলছেন যে বস্তুর প্রত্যক্ষ জ্ঞান হয় না, আমাদের বস্তুর কি হয়? তাহলে পরোক্ষ জ্ঞান হয়। অর্থাৎ আমরা জানি যে বস্তুর অস্তিত্ব রয়েছে, কিন্তু সে জ্ঞান পরোক্ষ, সরাসরি প্রত্যক্ষ হয় না। তাহলে সে বস্তুকে আমরা জানি না। এই জন্য হয়তো তিনি বলছেন যে দ্রব্য কি তা আমি জানি না, যা অজ্ঞাত এবং অজ্ঞেয়, যাকে আমরা কিসের মাধ্যমে জানি? পরোক্ষ রূপে। তাহলে তাকে আমরা জানি গুণের মাধ্যমে। তিনি এই জায়গায় মুখ্য এবং গৌণ গুণকে তিনি স্বীকার করেছিলেন। সেখানেও আমরা কিছুটা যাব, অনেকবার মুখ্য গুণ গৌণ গুণ করা হয়েছে, বলাও হয়েছে, সেই হিসেবে ওটা প্রয়োজন খুব একটা পড়বে না। তো আমরা এখানে দেখি যে 4 নাম্বার যিনি তিনি দিয়েছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতায় সাক্ষাৎভাবে আমরা যা পাই তা বস্তু নয়। তাহলে তা কি? তা হলো বস্তু ধর্মের প্রতিরূপ, অর্থাৎ ধারণা, যেটাকে আমরা ইনডাইরেক্ট যে বলছে, অর্থাৎ পরোক্ষভাবে সেটার কথা বলছেন। যে ইন্দ্রিয় অভিজ্ঞতায় আমরা যা পাই সেটা হচ্ছে আমাদের কি, আমরা যা পাই তাহলে বস্তুর ধারণার প্রতিরূপ, অর্থাৎ বস্তুর ধারণা বা তার প্রতিরূপ। যে প্রতিরূপ বা এই যে ধারণার কারণ যে জড় বস্তু, তা আমাদের প্রত্যক্ষ কিন্তু হয় না। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম এই যে মনে করো সরল বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদ, এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম এবং দ্বিতীয়তে যেমন বলা হয়েছে বক্তব্য, এইসব বক্তব্যের ক্ষেত্রে সরল বস্তুবাদের সঙ্গে প্রতিরূপী বস্তুবাদের কিন্তু কোনো গড়মিল নেই, অর্থাৎ তারা অমত পোষণ করেন না। কিন্তু সমস্যা হচ্ছে তৃতীয় এবং চতুর্থকে নিয়ে। তাহলে তৃতীয় এবং চতুর্থকে কেন্দ্র করেই আমাদের এই সমস্যা। তাহলে সরল বস্তুবাদের সঙ্গে প্রতিরূপী বস্তুবাদের মূল পার্থক্য কি হবে? সরল বস্তুবাদে যেমন বলা হয় বাহ্য বস্তুকে সরাসরি ইন্দ্রিয় অনুভবে জানা যায়, এবং ইন্দ্রিয় অনুভবে আমরা যা পাই তা হলো অবিকৃত মানে বস্তু ধর্ম। প্রতিরূপী বস্তুবাদে তেমন কিন্তু বলা হয় না। বস্তুকে সরাসরি জানি বললে সব প্রত্যক্ষ জ্ঞানই সঠিক হবে, এমন এই ভ্রান্ত প্রত্যক্ষে বা অমূল প্রত্যক্ষ বা এই যে সম্ভাবনাই থাকতে পারে না। এই জন্য দেখো আমাদের যে সব ভ্রান্ত প্রত্যক্ষ হয় তা অস্বীকার করা যায় না। তাহলে এই জন্য আমরা কি করি? সঠিক প্রত্যক্ষের সঙ্গে ভ্রান্ত প্রত্যক্ষের
তাই না? তাহলে এই যে দেখো সঠিক প্রত্যক্ষের সঙ্গে ভ্রান্ত প্রত্যক্ষের পার্থক্য নির্দেশের জন্য প্রতিরূপী বস্তুবাদই এটা বলা হয়। আমরা সরাসরি যা প্রত্যক্ষ করি তা বস্তু নয়, দ্যাট ইজ দ্য অ্যাপিয়ারেন্স। এইখান থেকে তোমরা পরে সেন্স রেফারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্স, রিয়ালিটি, এই সব বিষয় যে প্রতিরূপী তা সরাসরি যা প্রত্যক্ষ করি সেগুলি তাহলে আমাদের কি সরাসরি বস্তু নয়, তা হলো বস্তুর প্রতিরূপ বা মনশ্চিত্র, বা সেটাকে কপি বলা যেতে পারে, তাই না? তাহলে এই যে প্রত্যক্ষ এই সহজে ব্যাখ্যা করা কিন্তু সম্ভব নয়। তাহলে ভ্রম প্রত্যক্ষে প্রতিরূপের সঙ্গে বস্তুর বা বস্তু ধর্মের মিল হয় না, সঠিক প্রত্যক্ষের মিল হয়। তাহলে জ্ঞাতা মনকে যদি দেখো এইবার প্লেটোর যে থিওরি, এই যে মূল বক্তব্য থেকে প্লেটোর যে থিওরি অর্থাৎ প্রতিরূপী বস্তুবাদের যে আমরা আকার বলবো, সেই আকারটাকে আমরা তাহলে কিভাবে বলবো? তাহলে আকারটাকে দেখো ম ধ জ হিসেবে এরকম তোমার ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এখানে দেখো এই যে জায়গাটা, এটা একটা তৈরি করা হয়েছে। এখানে দেখো ম ধারণা, জড়বস্তু ধারণার দিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি মনকে অর্থাৎ জ্ঞাতা মনকে ম অক্ষরে, প্রত্যক্ষ গোচর ধারণা বা প্রতিরূপকে ধ অক্ষরে এবং জড়বস্তুকে যদি জ অক্ষরে যদি আমরা নিয়ে আসি, তাহলে প্রতিরূপী বস্তুবাদের যে আকারটি কিন্তু এই রূপ হবে ম ধ জ, তাই না? তাহলে ম ধ জ, এই ম ধ জ এখানে যেমন কিভাবে বলা যাবে, দেখো মন সরাসরি প্রত্যক্ষ করে তা হলো ধারণা, বস্তু তো নয়। কারণ উনি বারে বারে বলছেন আমরা সরাসরি প্রত্যক্ষ করি না, ইনডাইরেক্টলি প্রত্যক্ষ করি। তাহলে আমরা যাকে জানি সেটা তো ধারণা। তাহলে জড় দ্রব্যকে আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি না। তা মন কাকে প্রত্যক্ষ করে? ধারণাকে প্রত্যক্ষ করে। ধারণার কারণ স্বরূপ জড় বস্তু থাকলেও তা আমাদের কাছে অজ্ঞাতই থেকে যায়। তাই জন্য তিনি বলছেন সাবস্টেন্স ইজ আননোয়েবল, অর্থাৎ তা অজ্ঞাত বা যাকে আমরা জানি না, তাই না? তাহলে ধারণা বা প্রতিরূপ যেটা রয়েছে তার সঙ্গে বাহ্য বস্তুর বা বস্তু ধর্মের যদি মিল হয় তাহলে আমাদের জ্ঞান সত্য হয়, আর যদি মিল না হয় তাহলে হয় তা ভ্রমাত্মক। এখানে দেখো কত সুন্দর একটা বিষয় বলছে, তোমার ভেতরে আপেলের ধারণা আছে। আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট এটাকে একটু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো আমার মনের মধ্যে আছে আপেল। এবার বাজারে তুমি যখন যাচ্ছ তখন কিন্তু তোমার বাড়ি থেকে বলে দিয়েছে আপেল আনতে, কিন্তু তোমার আপেলের ধারণা মনে আছে, আপেল কিন্তু হাতে নেই। তাহলে তোমার কিন্তু বাজারে গিয়ে সেই আপেলটা সার্চিং শুরু হয়ে যাচ্ছে, সামনে অনেক গোল টাইপের তুমি অনেক ফল পাচ্ছ, কিন্তু দেখো একটাও যখন আপেল ওখানে থাকছে না, তুমি বলছো যে আপেল নেই। কিন্তু অন্য একজন যদি তোমাকে দিচ্ছে, যে একটা পেয়ারা দিচ্ছে, ওটাও গোল, যে নাও আপেল, তুমি বলছো না এটা তো আপেল নয়। কেন? তুমি কিভাবে বুঝলে যে ওটা আপেল নয়? কারণ তোমার এই ভেতরের যে ধারণা, সেই ধারণার তার প্রতিরূপীকে তুমি খুঁজে বেড়াচ্ছ যে সেটা কোথায়। যখনই তুমি সেটাকে সঠিকভাবে দেখছো যে আপেলের দোকান রয়েছে, সেই আপেল রয়েছে, তাহলে সেখানে গিয়ে তুমি বলছো এটা হচ্ছে আপেল, আমাকে 1 কেজি আপেল দিন। তাহলে এক্ষেত্রে আমার ধারণা সত্য হচ্ছে, অর্থাৎ আমার ধারণার সঙ্গে বস্তুর যখন মিল হচ্ছে তখন আমার ধারণা সত্য হচ্ছে, আর যদি মিল না হচ্ছে তখন আমরা বলছি যে না, এটা তো আপেল নয়, এটা আপেল নয়, এটা আপেল নয়। তাই লকের এতক্ষণ যে কথোপকথন আমি যেটাকে তোমাদের বলার চেষ্টা করছি, তোমরা কিছুটা হলে তো এই উদাহরণের মাধ্যমে, কিন্তু দেখো এই উদাহরণ কিন্তু বইয়ের মধ্যে তার ওরকম নেই, আমি তোমাদের উদাহরণের মাধ্যমে একটা চেষ্টা করলাম। তাহলে এই যে মতবাদ, এটার প্রধান প্রবক্তা কে? তাহলে এটা প্রধান প্রবক্তা আমাদের ইংরেজ দার্শনিক, অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক। এই লকের মতো বস্তুর যে মনোনিরপেক্ষ অস্তিত্ব যদি আমাদের থাকেও, আমাদের বস্তু জ্ঞান পরোক্ষ জ্ঞান, তাই না? তো আমরা এই বিষয়টা এতক্ষণ এটাই বলার চেষ্টা করলাম যে আমাদের যত জ্ঞান হচ্ছে সবই পরোক্ষ জ্ঞান। তার লকের বস্তুবাদের যে বৈজ্ঞানিক বস্তুবাদ কেন বলা হচ্ছে? তা বৈজ্ঞানিক বস্তুবাদ এই কারণেই বলা হচ্ছে, তিনি সেই যুগের বৈজ্ঞানিক চিন্তাধারা অনুসারে বস্তুর 2 প্রকার গুণের কথা কিন্তু উল্লেখ করেছিলেন, একটা মুখ্য গুণ আর একটা গৌণ গুণ। এই যে মুখ্য গুণ, গৌণ গুণ, এই মতবাদের আবার প্রতীকবাদও বলা হয়।
তোমরা সেটাও জানো। তা প্রতীকবাদ একটা কারণেই বলা হয়, কারণ এখানে যে যে বস্তুকে আমরা যে জানি, আমরা সরাসরি বস্তুকে জানি না, তা বস্তুর ধারণা বা বস্তুর প্রতিরূপকে জানি। আর এই যে যে ধারণা বা প্রতিরূপই হলো কিন্তু আসলে বস্তু প্রতীক, এই কারণে তাকে প্রতীকবাদও বলা হচ্ছে। তার লকের মতের যে মুখ্য গুণ এবং গৌণ গুণ, সেটা তোমরা অবশ্যই তোমাদের ভিডিও আমি একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই ভিডিও তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং বার্কলের থিওরি, লকের থিওরি তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলো আমরা একটু মুখ্য গুণ এবং গৌণ গুণ সম্পর্কে ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিই। যে মুখ্য গুণ কি, লক বলছেন মুখ্য গুণ হলো বস্তুর নিজস্ব গুণ যা পরিবর্তন হয় না, যেমন আকার, আয়তন, এগুলি, তাই না? কিন্তু গৌণ গুণ কি, গৌণ গুণ যা পরিবর্তনশীল, যা ব্যক্তি ভেদে পরিবর্তনশীল, যেমন রূপ, রস, গন্ধ। যেমন আমার কাছে গন্ধ যেমন, একটা গন্ধ যেমন লাগে আরেকজনের কাছে সেরকম লাগে না, তার মানে সেটা দেখো পরিবর্তনশীল। এবং মিষ্টিকে, স্বাদকে কমানো যায়, বাড়ানো যায়, কিন্তু আকারকে কমানো বাড়ালে কিন্তু জিনিসই পরিবর্তন হয়ে যাবে, তাহলে ওই জিনিসের কিন্তু নিজস্ব গুণ ওটা, তাই না? আয়তন, এটা তার নিজস্ব গুণ। যেমন আমার সম্পূর্ণ যে লম্বা যে আকারটা রয়েছে, এটা আমার আয়তন, এটা আমার নিজস্বতা। কিন্তু আমার গুণ যে আমার স্বভাব, যেমন এই যে হাত এরকম নাড়িয়ে যাচ্ছি, এটা আমার স্বভাব, এটা আমার গুণ, এটাকে আমি পরিবর্তন করতে পারি। কিন্তু আমার এই যে হাইটটা রয়েছে এটা, বা আমার মুখের যে ফেসটা রয়েছে, সেটাকে আমি এখন আর পরিবর্তন করতে পারছি না, তাই না? তা সেই হিসাবে এই যে লক এই মুখ্য গুণ এবং গৌণ গুণের ধারণা তিনি দিয়েছেন। তাহলে এই মুখ্য গুণ এবং গৌণ গুণের এই ধারণার প্রেক্ষিতে আমরা কিন্তু কিছু সমালোচনাও বলা যেতে পারে। আমি তোমাদের দু একটা সমালোচনা বলে দিচ্ছি। এই যে প্রতিরূপী বস্তুবাদ রয়েছে, বাহ্য জগতের অস্তিত্ব যথার্থভাবে ব্যাখ্যা করতে কিন্তু পারে না অ্যাকচুয়ালি, যদি সমালোচনায় আমরা বলি। কেন? কারণ এই যে মন যদি কেবল সাক্ষাৎভাবে মনের ধারণাকেই জানতে পারে, তাহলে বাহ্য জগতের প্রকৃত অস্তিত্ব আছে কি না তা কিভাবে বলা যাবে? যে মন শুধু মনের ধারণাকেই জানছে, কিন্তু বাহ্য জগতের অস্তিত্ব আছে কি নেই সেটা আমরা কিভাবে জানবো? আরো যদি বলি, লকের মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে যে লক যে পার্থক্য করেছেন, সেটা ভাববাদকেই কিন্তু বার্কলে সম্পূর্ণ যুক্তিহীন বলছেন, এবং এখনকার দিনে তা আরো যুক্তিহীন বলা যায়। কারণ রূপ, রস, গন্ধ, স্বাদকেও এগুলি কিন্তু পরিমাপযোগ্য। যেমন লক বলছেন যা পরিমাপযোগ্য নয়, তাই না? যে তার মুখ্য গুণকে পরিমাপ করা যায় কিন্তু গৌণ গুণকে পরিমাপ করা যায় না। কিন্তু এখনকার দিনে রূপ, রস, গন্ধ, স্বাদ এগুলিকেও কিন্তু পরিমাপ করা যায়। তাহলে সেই জগতে, এই ব্যবহারিক জগতে, এটা কিন্তু বার্কলেও কিন্তু এটার এই হিসেবে বলেননি, কিন্তু আমি তোমাদের বলছি এই সময়, সেই সময় হয়তো পরিমাপ করা যেত না। এখন দেখো গন্ধকেও পরিমাপ করা যাচ্ছে, রূপকে পরিমাপ করা যাচ্ছে, তাকে মেজারমেন্ট দেওয়া যায়। তা সেই হিসেবে কিন্তু বার্কলে মানে লকের এই থিওরিকে আমরা কিন্তু খুব একটা স্বীকার করতে পারি না। কিন্তু অবশ্যই ওয়েস্টার্ন ফিলসফিতে এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে, যার থেকে বার্কলের থিওরি উৎপন্ন হয়েছে, আবার যার থেকে হিউমের থিওরি উৎপন্ন হয়েছে, নতুন একটা দিগন্ত দিয়েছে অভিজ্ঞতাবাদের। তো এই অবশ্যই অপরিসীম গুরুত্ব কিন্তু লকের রয়েছে। তো ভিডিও দেখো, খুব একটা বড় নয় ভিডিও, তোমরা আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো দেখো, তোমাদের জন্য যে ভিডিও বানানো হয়েছিল, ভিডিওতে এখানেই শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই পর্যন্ত রাখছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।